শুধু অঙ্কগুলো আমি স্ক্রল করছি, নোটটা অলরেডি আছে তোমাদের কাছে, শুধু স্ক্রল করছি, টুকটাক সলিউশন লাগতে পারে হয়তো আমার যা মনে হচ্ছে, সেগুলো আমি এখানেই করে দেবো, বোর্ড দরকার হবে না। দেখে নাও। আচ্ছা, এক্সাম্পল ফার্স্টেরটা আমি আগের দিন রাত্রিবেলা পিজনের প্রিন্সিপাল সম্বন্ধে ব্যাখ্যা করছিলাম। তো we can use this pigeonhole principle or method of contradiction to solve this type of example. At least 10 out of 64 days chosen must fall on the same day of week. 64 দিনের মধ্যে 10 দিন সপ্তাহের একই দিনে পড়বে। এটা খুব কোয়াইট সিম্পল। কেন কি 64 নিয়ারেস্ট 7-এর মাল্টিপল হচ্ছে 63। তার মানে 64টা দিন যদি আমার হাতে থাকে, এটা গ্যারান্টেড যে সপ্তাহে 7 দিন 9টা মানে 9টা দিন একই দিনে সপ্তাহে রিপিট হবে। মানে মানডে পড়লো, টোটাল 64টা দিনের মধ্যে মানডে পড়লো 9টা, ওয়েডনেসডে পড়লো 9টা, সো অন। মানে দেখ 9 into 7 63, বাট 1 day is extra, 10 day। সুতরাং 10টা দিন আমি পাবো, ওই একটা যে এক্সট্রা ডে সেটা কোনো একটা সপ্তাহে কোনো একটা দিনে পড়বে। বুঝা গেল? সো দিস ইজ দ্য ওয়ান টাইপ অফ এক্সপ্লানেশন, যে 10 দিন, অ্যাটলিস্ট 10 দিন chosen must fall on the same day of week. So we can get it from the Pigeonhole principle, or আমি ইউজ করি যে একটা রুল, method of contradiction. Method of contradiction is one type of technique. Actually, this is used to prove. This is one type of proving technique in mathematics. Proving technique means যে আমি ধরে নিচ্ছি এটা ভুল, যে না পড়বে না, 10 দিন পড়বে না, 9 দিন পড়বে। 9 দিন পড়লে আমি দেখছি যে আমি যদি 9 দিন করে সপ্তাহে 7 দিনের পরে, তাহলে 9 into 7 63 ডেজ পাই, 64 দিন পাই না। তাহলে 64 দিন মানে একটা দিন এক্সট্রা, তাহলে ওই এক্সট্রা দিনটা সপ্তাহের কোনো একটা দিনে রিপিট হবে। তার মানে ওই যেই দিনটাই রিপিট হলো সেই দিন অ্যাকচুয়াল 10 বার আসছে। হ্যান্স প্রুভড। সো দিস, আশা করি পিজনহোলটা আমি একদিন ব্যাখ্যা করেছিলাম। তো সেই রেসপেক্টে পিজনের কনসেপ্টটা আশা করি একটু হেজিয়ে লিখতে হবে ডেসক্রিপশনে, 2-3 লাইনের ব্যাপার, বা হয়তো 3-4 লাইন লাগতে পারে, যে 64 ডেজের মধ্যে অ্যাটলিস্ট 10 ডেজ পাওয়াই যাবে যেটা সপ্তাহের এক সিঙ্গেল ডেজে পাবো। তাহলে স্বাভাবিক। নাও অ্যানাদার ইন নাম্বার সিস্টেমে অ্যানাদার টাইপ অফ ডাইরেক্ট প্রুফ, এটা খুব সিম্পল, এটা খুব ব্যাখ্যার কিছু নেই, জাস্ট শুধু এক্সারসাইজ দিয়ে রেখেছি। এগুলোকে বলে ডাইরেক্ট প্রুফ। কেন ডাইরেক্ট প্রুফ বলে? আমি জাস্ট মানে আইসোলেটেড করছি প্রত্যেকটা প্রুফিং টেকনিককে নাম্বার সিস্টেমের বিভিন্ন রকম এক্সাম্পলের বেস করে, বিভিন্ন রকম ডিস্টিংগুইশ করছি কোনটা কি ধরনের। আমরা বিভিন্ন রকম ম্যাথামেটিক্যাল প্রুফ করি, সলভ করি, সলিউশন করি, মেথোডোলজিক্যাল অ্যাপ্রোচ করি। সেই কোন টাইপের প্রুফটা কোন টাইপের কোন ধরনের মেথোডোলজি, সে একটা ওভারঅল একটা আইডিয়া। যেমন আমরা ছোটবেলায় যখন সলভ করে এসেছি যে এক্স নাম্বার এরকম একটা ইকুয়েশনকে সলভ করবো, একদম দিস ইজ কল্ড ডাইরেক্ট প্রুফ টেকনিক। ডাইরেক্ট বানানটা ভুল লেগেছি, ডিফেক্ট হবে না, ডাইরেক্ট হবে। যাই হোক, দিস ইজ কল্ড ডাইরেক্ট প্রুফ টেকনিক। ওকে, দিস ইজ কল্ড ডাইরেক্ট প্রুফ। মানে পাতি একটা ইকুয়েশনকে সলভ করার যে মেথোডোলজি আমরা ছোটবেলায় শিখেছি বা আমরা এখনো করি, সেই ধরনের মেথোডোলজি সলিউশনকে আমরা বলি ডাইরেক্ট প্রুফ, রাইট? নাও another methodology is used, different types of mathematical proof technique is used in number system by in mathematics. Basically number system হচ্ছে একদম মানে স্টার্টিং অফ দ্য ম্যাথমেটিক্স বলতে পারো। কিরকম দেখো, দিস ইজ another proofing technique. Remember mathematical induction
যেটা আমরা আগের দিন পড়েছিলাম, ইজ এ রিকার্সিভ ফাংশন প্রুফিং টেকনিক। কেন রিকার্সিভ ফাংশনটা বলছি? ইট ইজ এ রিকার্সিভ অ্যাপ্রোচ, যে স্টেপ বাই স্টেপ মেথোডোলজি। ফার্স্ট you have to prove mathematical induction. You have to prove a particular statement for some n is equal to 1. Then then you prove that for some n is equal to m. Then for n is equal to m plus 1. So that is a recursive concept. 1, 2, 3, 4, 5, so on so. So this methodology is called recursive methodology of proof. দেখবো তোমার সিলেবাসে রিকার্সিভ ফাংশন একটা কথা আছে। তো ম্যাথমেটিক্যাল ইন্ডাকশন is one type of recursive methodology of proof. Similarly, another proving technique that is called indirect methodology. প্রুফিং টেকনিকটা কি? উল্টো করে ভাবা। কিরকম? অঙ্কটা এই জন্য আমি হালকা একটা ব্র্যাকেটের মধ্যে এক্সপ্লেনেশন দিয়েছি। অঙ্কটা আগে দেখি। প্রুভ দ্যাট ইফ n is an integer and n cube plus 5 is odd, then n is even. ভাবো, বলছে n একটা ইন্টিজার আছে এবং n কিউব প্লাস 5 হচ্ছে অড, তাহলে n বলছে ইভেন। কি করে বলবো যে হ্যাঁ n ইভেন কিনা? যদি n কিউব প্লাস 5 যদি অড হয়, n ইভেন হবে। সো আমি যদি প্রপোজিশন লজিকের কনসেপ্টটা ভাবি, পি একটা স্টেটমেন্ট বা প্রেডিকেট বলতে পারো, n is an integer and n কিউব প্লাস 5 is odd. ওকে, and q হচ্ছে another statement যে n is even. তাহলে আমাদের কি প্রমাণ করতে হবে? যে p implies q. ওকে, নাও এর করসপন্ডেন্সটা হচ্ছে, what is the method of indirect proof? We reverse this technique. We reverse this proposition. এটাকে উল্টে দিলাম। উল্টে দিলে কি হয়? nor q implies nor p. In indirect proof, we assume that nor q is true, and from that nor q we prove that nor p is true. So this technique is called indirect method of proof. আচ্ছা, বোঝা গেল? কানটাকে উল্টো করে ধরা। আমি ডাইরেক্টলি প্রমাণ করতে পারছি না যে n কিউব প্লাস 5 ইজ, যখন n কিউব প্লাস 5 অড হচ্ছে তখন n ইভেন। আমি উল্টো করে ধরছি যে মনে করি n অড, তাহলে কি n কিউব প্লাস 5টা ইভেন হচ্ছে? উল্টো করে ভাবো। So this method of proving technique is called indirect proof. এটা আমরা ম্যাথমেটিক্সে করি প্রয়োজনে স্বার্থে, যখন প্রমাণ করতে পারি না। মোস্ট অফ দ্য কেস আমরা কিন্তু ডাইরেক্ট প্রুফই করি। আমরা ইকুয়েশন সলভ করা থেকে শুরু করে যাই হোক, কিছু প্রপোজিশন দেওয়া থাকে, সেই প্রপোজিশন থেকে একটা কনক্লুশন ড্র করার চেষ্টা করি ইন ডিফারেন্ট সেন্স, ডিফারেন্ট কমন সেন্স। যে সাম স্টেটমেন্ট ইজ গিভেন and from the statement we have to prove another statement. This is the standard proofing technique, direct proof technique. But in the case of indirect proof, we make it a reverse concept. বুঝা গেল? এই বেসিক জায়গাগুলো একটু ডিসকাস করার জন্য আমি এই নোটটা পাঠিয়ে রেখেছিলাম আগের থেকে, সুবিধা হয়। আশা করি ইনডাইরেক্ট প্রুফ টেকনিকটা বোঝা গেল। এবার তারপরে কোয়াইট সিম্পল মেথোডোলজি, যে আমরা কি করছি, আমরা ধরে নিচ্ছি উল্টোটা, যে আমাদের প্রমাণ করতে হবে পি ইমপ্লাইজ কিউ সত্যি। আমি তার মানে হচ্ছে অ্যাজ পার দ্য প্রপোজিশন লজিক নর পি ইমপ্লাইজ নর কিউ। এটা কিন্তু টটলজি, মানে পি ইমপ্লাইজ কিউ যা মানে নর পি ইমপ্লাইজ নর কিউ একই মানে। কন্ট্রাপজিটিভ বলে ইন দ্যাট ডেফিনেশন ফর দ্য প্রপোজিশনাল লজিক, এটাকে কন্ট্রাপজিটিভ সেন্টেন্স বলে। যে পি ইমপ্লাইজ কিউ যা মানে সেম কনসেপ্ট। চিন্তা করে দেখো, রাম বাড়ি গেলে গোবিন্দ বাড়ি যায়, রাইট? তাহলে গোবিন্দ না গেলে রাম যায় না। So that is the meaning. Same case. Okay. So P implies Q is equivalent to the nor Q implies nor P. So if we prove this nor Q implies nor P, that is same like P implies Q. So this technique is called indirect proof.
আশা করি বোঝা যাচ্ছে। একটু মানে থিওরিটিক্যাল, বাট কনসেপ্টটা একটু ডিফারেন্ট। আমরা যেভাবে নর্মালি ভাবি সেইভাবে ভাবছি না, কিন্তু এগুলো আমাদের জানা দরকার একটাই কারণে, বিভিন্ন রকম ম্যাথামেটিক্সের প্রুফ টেকনিক আছে, প্রুফ টেকনিকগুলো জানা খুব জরুরি, এবং all are related with the basically proposition, logic and induction and so on. So okay, now proofing টেকনিক দেখো, এটা খুব সোজা, আমি আর ব্যাখ্যা যাচ্ছি না। তার মানে আমরা প্রমাণ করতে যাচ্ছি n হচ্ছে odd, so n is equal to odd। যখন we can write n as 2k plus 1, যে কোনো odd নাম্বারকে আমরা এইভাবে লিখতে পারি, n is equal to 2k plus 1, it's quite simple। যেহেতু নাও n কিউব প্লাস 5 এর ভ্যালু বার করার চেষ্টা করছি, ক্যালকুলেশন করে দেখলাম এটা 2 if we a plus b whole cube, তাই তো 2k plus 1 কিউব মানে a plus b whole cube করে এক্সপ্যান্ড করে, আমি যদি এক্সপ্যান্ড করলে 2 ইন্টু সামথিং করে, যেহেতু 2 ইন্টু সামথিং বেরোচ্ছে, সো দিস ইজ গ্যারান্টেড ইভেন নাম্বার। ওটা স্যার 2k plus 1 টা করতে গেল স্যার। এই n এর জায়গায় 2k plus 1 লিখলাম না না, ওই so n is equal to 2k plus 1 ওইটা। যে কোনো অড নাম্বারকে একটা অড নাম্বারের স্ট্যান্ডার্ড রিপ্রেজেন্টেশন আছে এতে। ধর একটা যে কোনো অড নাম্বার বল 5 7 9 কি করে লেখে, ধর 2n plus 1 মনে রাখতে এইটা নর্মাল স্ট্যান্ডিং, যে 9 কে লেখা হয় 2 into 4 plus 1। Any odd number is always represented like this form, and any even number is represented like n is equal to 2 into k। k মানে 1 2 3 4 5 6 7 8 9 10 যা খুশি, any integer। k মানে যে কোনো ইন্টিজার। এটা হচ্ছে ইভেন নাম্বার রিপ্রেজেন্টেশন টেকনিক। যে কোনো ইভেন নাম্বারকে এইভাবে লিখতে হয়। এবং তোমরা জানো কিনা জানি না, এই রেসপেক্টে বলে রাখি, ইন কেস অফ বুলিয়ান একটা অড নাম্বারকে রিপ্রেজেন্ট করার টেকনিক হচ্ছে দিস ইজ অ্যান অড নাম্বার, guaranteed। Without calculating we can write this is an odd number, and without calculating we can easily write this is an even number। যা খুশি লেখো, লাস্ট বিটটা শূন্য দাও। সো ফর দিস কেস অ্যাকচুয়ালি যে এই যে ওয়ানটা দেখছি না, এই ওয়ানটাই হচ্ছে এটা। In this case there is no 1, right? So this 0 is this। গল্পকে বল যেগুলো আমি ম্যাচিং করানোর চেষ্টা করছি, আমাদের মানে হয়তো তোমাদের মানে বেসিক নলেজটাকে একটু ঝাঁকানোর চেষ্টা করছি, যেটা আমরা ছোটবেলায় শিখে এসেছি, সবই জানি, কিন্তু যেহেতু আমি এমসিএ পড়ছি আমি লিঙ্কিং দেওয়ার চেষ্টা করছি, যে বুলিয়ান, প্রপোজিশনাল, নাম্বারস মানে নিউমারেলস, ইন্ডাকশন, অল আর ইন এ লং রান বেসিক্যালি দে আর মানে যেন একটা সিঙ্গেল প্ল্যাটফর্ম থেকেই উঠে এসছে। বেসিক্যালি দে আর লিঙ্কিং। সেই যে ইনডাইরেক্ট প্রুফ প্রপোজিশনাল লজিকের সঙ্গে মিলে আসছে, আবার ইনডাইরেক্ট প্রুফ কিন্তু একটা টেকনিক, রাইট, যে উল্টো করে ভাবা। সো অড নাম্বার যেটা বলছিলাম, যে কোনো অড নাম্বার ক্যান রিপ্রেজেন্ট লাইক দিস 2k plus 1, হোয়াট এভার মে বি দ্য ভ্যালু অফ k, k ইজ এন ইন্টিজার, 0 1 2 3 4 5 6 যা খুশি তাই। তো একটু খেয়াল করে দেখ, যে কোনো অড নাম্বারকে এইভাবে লেখা যায়। ইভেন নাম্বার ইজ রিপ্রেজেন্টেড বাই 2k plus 0। এবং এই করসপন্ডেন্স কিন্তু আমরা যখন বুলিয়ান রিপ্রেজেন্ট করে শেখানো হয়, বুলিয়ানের লাস্ট বিটটা যদি 1 হয়, যে কোনো আমাদের বুলিয়ান বলবো না, কি মানে বলে গেলে বাইনারি নাম্বার, বাইনারির লাস্ট বিটটা যদি 1 হয় সেটা গ্যারান্টেড অড নাম্বার হবে। করে দেখ। অ্যান্ড বাইনারি লাস্ট বিটটা যদি 0 হয় সেটা হচ্ছে ইভেন নাম্বার হবে। সিমিলারলি হিয়ার অলসো দিস ইজ দ্য লাস্ট বিট, দিস ইজ দ্য লাস্ট বিট। মানে there is a লিঙ্ক একটা আছে, হালকা হালকা মানে বোঝা যায় যে some numbers is represented, this is a decimal system and this is a binary system। যাই হোক, আমরা অন্য প্রসঙ্গে চলে গেলাম একটু গল্প করতে করতে। তো এটা হচ্ছে ইনডাইরেক্ট প্রুফ। সো অড নাম্বার ইজ রিপ্রেজেন্টেড ন্যাচারালি বাই দিস ফর্ম, অ্যান্ড সো এবং ইভেন নাম্বারের সঙ্গে সবসময় 2 মাল্টিপল থাকে এবং প্লাস কিছু থাকে না। সো আমি যে দেখলাম n কিউব প্লাস 5টা একটা ইভেন নাম্বার হচ্ছে, তাহলে আমি ইনডাইরেক্ট মেথড অফ প্রুফিং টেকনিকে
বলতে পারি যে এই কথাটা সত্যি। ওকে, এগোই এবার হালকা হালকা। মানে এই চ্যাপ্টারটা কিন্তু ডাইরেক্ট ডিসক্রিট মেথড, বারবার বলছি, নো সাচ স্ট্যান্ডার্ড মেথোডোলজি। আমরা যেগুলো নিয়ে আমাদের মাথাটা একটু ঘাটাতে হবে সেইগুলো নিয়ে ভাববো। নাও অ্যানাদার ট্রিক্স, ইউক্লিডিয়ান অ্যালগরিদম ফর কম্পিউটিং জিসিডি। আশা করি গসাগু বার করতে ছোটবেলা সবাই শিখেছো। তো লেট আস স্টার্ট কোয়াইট সিম্পল, স্টার্ট উইথ এন এক্সাম্পল। আচ্ছা, তার আগে এই চ্যাপ্টার অঙ্কগুলো নিয়ে আর কোনো বক্তব্য আছে? শুধু অঙ্কগুলো নিয়ে বক্তব্য আমি বলছি, অঙ্কগুলোর মেথোডোলজি অ্যাপ্রোচ নিয়ে বক্তব্য, আর কিছু আমি চাই না জানতে। 1 নম্বর, 2 নম্বর, 3 নম্বর, যদি কোনো বক্তব্য থাকে যে অঙ্কগুলো কি বলতে চাইছে, কি বলতে চাই, মানে কেন এইভাবে ভাবছেন, এই নিয়ে কোনো বক্তব্য থাকলে বল। এক্সারসাইজ 2টা আমরা সবাই জানি, এই টাইপের অঙ্ক আমরা সবসময় করি। ডাইরেক্ট ডিফেক্ট প্রুফ না, ডাইরেক্ট প্রুফ হবে, সরি স্পেলিংটা ভুল লিখেছি, এটা ডাইরেক্ট হবে, ডাইরেক্ট। এইগুলো কি ইন্ডাকশনেরই পার্ট? ইন্ডাকশনের বিভিন্ন ইন্ডাকশন নাম্বার সিস্টেমের সঙ্গে জড়িত আছে। ইন্ডাকশন কিন্তু ওয়ান টাইপ অফ ম্যাথামেটিক্যাল প্রুফ টেকনিক। কিরকম? যে রিকার্সিভ টেকনিক। চ্যাপ্টারটার নাম ম্যাথামেটিক্যাল ইন্ডাকশন দিয়েছে, তারপরে কতগুলো ওয়েল অর্ডারের প্রিন্সিপাল এইসব নাম দিয়েছে। তো কিন্তু বেসিক্যালি চ্যাপ্টারটা ওইভাবে ওরা মানে ইন্ডাকশনকে একটা নাম্বার সিস্টেমের অংশ হিসেবে ভাবাই বেটার। আর ইন্ডাকশনের পার্টের মধ্যে ওগুলো ঠিক নয়। ওয়েল অর্ডারিং বা ডিভিশন অ্যালগরিদম যেগুলো আছে সিলেবাসে দেখবে, সেগুলো ঠিক ইন্ডাকশনের পার্ট হিসেবে ভাবা যাবে না। ইন্ডাকশনকে বরঞ্চ নাম্বার সিস্টেমের পার্ট হিসেবে ভাবা যাবে, এবং সেখানে ইন্ডাকশনটা মোর ইম্পর্টেন্ট দিয়েছে। এইভাবে সিলেবাসটাকে ভাবতে পারো, ঠিক আছে? নাম্বার সিস্টেমের একটা পার্ট ইন্ডাকশন, তার সঙ্গে নাম্বার সিস্টেমের পার্ট ডিভিশন অ্যালগরিদমও বটে, নাম্বার সিস্টেমের পার্ট ওয়েল অর্ডারিং প্রিন্সিপালও বটে, নাম্বার সিস্টেমের পার্ট ইউক্লিডিয়ান জিসিডি টেকনিকও বটে। কিন্তু ইন্ডাকশনটার গুরুত্বটা বেশি, সেইভাবে সিলেবাসটাকে ভাবো। মানে ইউনিট 2 অ্যাসপেক্টে বলছি আর কি, ইউনিট 2তে এরকমই লেখা ছিল। ওকে, মানে সিলেবাসটা হয়তো বানানোর সময় একটু হালকা গন্ডগোল হতে পারে। ইন্ডাকশনের পার্ট ঠিক নয়, যদি ইন্ডাকশন রিলেটেড উইথ দিস টপিক, বাট পার্ট বলা যাবে না। বলতে পারো বন্ধু বলতে পারো, সেটা আলাদা কথা, কিন্তু পার্ট বলতে পারবে না। যাই হোক, তো হলো এটা, এই 3টে অঙ্ক মোটামুটি। আচ্ছা, এইবার দেখে নে 3টে অঙ্ক ডেসক্রিপশনের সমস্যা থাকলে বলবে। এবার 4 নম্বর অঙ্কে যাই। 4 নম্বর অঙ্কটা আমি একটু পজ নিচ্ছি, নিজেরা একটু বুঝবে। আমি ইচ্ছা করে অঙ্কটা করিনি, ওই জন্য প্রথম 3টে এতটা হেজাবো বলে। দেখো তো এটা কি করে লিখলাম, দেখি কে বলতে পারো। দিস ইজ কল্ড ইউক্লিডিয়ান অ্যালগরিদম অফ কম্পিউটিং জিসিডি। আমরা গসাগু চিরকাল করে এসেছি, ছোটবেলা গসাগু শেখার বুদ্ধিটা আমি একটু সাইডে করছি, তাহলে অঙ্কটা কি করে করলাম সেটা বুঝতে পারবে। হলুদ পেন, এইভাবে গসাগু করতাম, মানে এই অঙ্কটা ক্ষেত্রে। কোশ্চেন নাম্বার 4, আশা করি মনে আছে। So actually what you get, (28) equal to স্যার 8 এই ইউক্লিডিয়ানের এই 3 নম্বর কেসটা ঠিক বুঝলাম না, জিসিডি এন কমা আর আদারওয়াইজ। বলছি বলছি বলছি, আমি শুধু এক্সপ্রেশন গুলো দেখছি। পিঙ্ক কালার যেগুলো লিখছি সেগুলো দেখ, পিঙ্ক কালারটা লিখছি দেখ, তাহলে বুঝবি।
এইটা থেকে পিঙ্ক কালারটা লিখলাম, ঠিক লিখছি না দেখিস, পরেরটা থেকে লিখছি, হ্যাঁ এটা থেকে পিঙ্ক কালার দিয়ে লিখছি। 8 equal to 4 into 2 plus 0. এবার দেখ, now it is given m equal to, I think this is the division algorithm, m 28, m কি দিয়ে ভাগ করছি, n 8. What will be the quotient, a. What is the remainder, আশা করি m is equal to an plus 8টা ক্লিয়ার। দিস ইজ কল্ড ডিভিশন অ্যালগরিদমের টেকনিক। নাও ছোটবেলায় আমরা যেটা করতাম, আমি ভাগটা দেখিয়েছি বোঝার সুবিধার্থে। 28কে 8 দিয়ে ভাগ করলে 3 8 24 বাই রিমাইন্ডার 4, তাই তো, ভাগ শেষ। তো রিপ্রেজেন্ট 828 is equal to 8 into 3 plus 4, ঠিক আছে। নেক্সট লেভেলে আমরা জিসিডি বার করার সময়, লসাগু বার করার সময় কি করতাম, এই যে রিমাইন্ডার 4টা এটাকে আনতাম ভাজক হিসাবে, যেইটা ছিল সেটাকে নামাতাম এখানে। দিস মেথোডোলজি একদম ছোটবেলায় 4 5 3 4 এ ভুলে গেছি হয়তো, মানে এইভাবে আমরা গসাগু বার করতাম ছোটবেলায়, শিখেছিলাম। হয়তো ভুলে গেছিস, যতক্ষণ না ভাগশেষ শূন্য আসছে ততক্ষণ পর্যন্ত চালাতে থাকতাম। আমি ভাগশেষ শূন্য পেয়ে গেলাম, জিসিডি বলে দিলাম 4। ওকে, দেখ আমার এই হাতের ক্যালকুলেশনটা দেখবি ঠিক আছে কিনা, মানে এই জায়গাটা জিসিডি বার করে। এবার আমি এক্সারসাইজ 4টাকে কি করে লিখেছি দেখ ভালো করে। এবার আসল জায়গায় আসি, অঙ্কটায়। নাও জিসিডি 28 8, simply you can apply the 28 percentile 8. What do you get? If you can apply, খুব মানে সি প্রোগ্রামিং করা একদম সহজ। 28 percentile 8 কত আসবে, 4. So write it 4 here and replace this, মানে আমি বলছি গল্পের ক্ষেত্রে a is equal to 28 at the beginning, b equal to 8 at the beginning. In next level of using the for loop, you have first of all b a equal now, first of all b equal to a percentile b, কত বললাম 4, ভালো করে দেখো, পেলাম 4, and a will be then replaced as, সরি বিটাকে অন্য জায়গায় রাখতে হবে, আদারওয়াইজ এই বিটা পাল্টে যাবে। মানে আমার বক্তব্য হচ্ছে এই নতুন এটা হবে, এইটা হবে এ, মানে তাহলে আরটা অন্য জায়গায় রাখতে হবে, নাহলে এই বিটা উঠে যাবে, মুশকিল পড়ে যাবো। নতুন এ হবে, এই বিটা এখানে আসবে, পুরনো বিটা, ওল্ড বিটা এখন এ হবে। সো অ্যাকচুয়ালি যেটা করি আমরা জিসিডিতে, পার্সেন্টাইলটাকে যে মানে পার্সেন্ট মানে তো রিমাইন্ডারটাকে আবার রিমাইন্ডার দিয়ে ভাগ দিই। এই যে এই রিমাইন্ডারটা দিয়ে আবার ভাজ্য না কি বলে এটাকে, ওটাকে আবার ভাগ দিই, তাই করছি। তাই বেসিক্যালি যেটা হচ্ছে জিসিডিতে, অ্যালগরিদমটা দেখলে আমরা বুঝতে পারবি কি হচ্ছে বেসিক্যালি।
28 8 28 বোঝা যাচ্ছে স্যার এটা। বোঝা গেছে তো? হ্যাঁ, এটা দুদিন আগেই তো ইয়ে কোডিং এ চলছিল তো এইচওডি স্যার বুঝিয়েছে, ও রিকারশনে ফেলে করতে বলেছিল। বাহ, গুড। তাহলে হলো, সো দিস ইজ ডিভিশন অ্যালগরিদম। অ্যাকচুয়াল এটা এটা ইউক্লিডিয়ান ভদ্রলোক বার করেছিলেন, ইউক্লিড ভদ্রলোক। তো আমরা নর্মালি করি ইত্যাদি ইত্যাদি। হলো, না নেক্সট না পার্ট। এইটা স্যার কি করলেন ওই ইউক্লেন প্রাইম এইটা কি করলেন? আসছে আমি বলিনি, বলতে বলতে যাই, ও আচ্ছা আচ্ছা। বলতে বলতে পৌঁছাতে হতে বল। তো ওইখান অব্দি পৌঁছাতে দে স্যারকে। বুঝতে পারছেন, আবার বল। স্যার তো জিসিডি করাচ্ছে, স্যার এখনো নিচেরটাই যায়নি, আর রোহিত ওইটা জিজ্ঞেস হ্যাঁ হ্যাঁ করছে, হ্যাঁ হ্যাঁ, ওইটাই আমি প্রাইম যাচ্ছি। ইউক্লিডিয়ান প্রাইম হচ্ছে, আমরা প্রাইম নাম্বার সম্বন্ধে মোটামুটি সবার আইডিয়া আছে, আশা করি সেই নিয়ে আর নতুন করে ব্যাখ্যার কিছু নেই। প্রাইম নাম্বার হচ্ছে দোজ নাম্বার হুইচ আর ডিভিজিবল বাই অনলি বাই দ্য নাম্বার অ্যান্ড ওয়ান। ইউক্লিডিয়ান প্রাইম ইজ এ স্পেশাল টাইপ অফ প্রাইম নাম্বার। মানে আমি এই প্রাইম নাম্বার সম্বন্ধে একটু ডেসক্রিপশনে হালকা একটু যাই, কারণ প্রাইম নাম্বারটা খুব নিউমারিক, এই নিউমারিক্যাল প্রাইম নাম্বারটা খুব ক্রিপ্টোগ্রাফিতে খুব ইউজ হয়। কারণ কারণ দ্যার ইজ নো সাচ স্ট্যান্ডার্ড সিকোয়েন্স, বা মানে তুই বলতে পারবি না নেক্সট প্রাইম নাম্বারটা কি। ফর এক্সাম্পল 2 3, দ্যার ইজ নো সাচ স্ট্যান্ডার্ড মানে রুল টু ফাইন্ড দ্য প্রাইম নাম্বারস। আজও পৃথিবীতে নেই প্রাইম নাম্বার কোনটা হবে। এরপরও ধর 2 প্রাইম নাম্বার আমরা জানি, 3 প্রাইম নাম্বার, 5 প্রাইম নাম্বার, তাই তো মৌলিক সংখ্যা 7, দেন 11 and 13, so on, then 17 up to 100 200 you can calculate. Then after 200 বা যার একটু মেমোরি আছে সে 300 পর্যন্ত পারবে হয়তো। তারপরে কিন্তু প্রাইম নাম্বার কোনটা হবে you can't imagine. There is no such standard rule to find the prime numbers. কি বললাম, বোঝা গেল? অথচ এই প্রাইম নাম্বারে এরকম আজও পাওয়া যায় না বলেই, মানে পাওয়া যায় না মানে কি, প্রাইম নাম্বার প্রথম থেকে বলতে পারবি, কিন্তু যেমন দেখতে বলছি ওই পারফেক্ট নাম্বার অনেক রুল আছে, কোন একটা নাম্বার পারফেক্ট কিনা বোঝার টেকনিক আছে, একটা নাম্বার প্রাইম কিনা বোঝা খুব, এটাও চাপের ব্যাপার। ট্রায়াল এন্ড এরর করে দেখতে হবে, মানে যেমন স্যার ওই আর্মস্ট্রং নাম্বার যেটা রয়েছে, ওটা স্ট্যান্ডার্ডাইজ আছে, রুল আছে একটা, এইটা এই হবে, রুল আছে। তাই না? আর্মস্ট্রং নাম্বারটাতে স্ট্যান্ডার্ডাইজ রুল আছে যে এই নাম্বারটাকে এইভাবে খেললে ওইভাবে হবে, দ্যাট ইজ অ্যান অ্যালগরিদম। প্রত্যেকটা ডিজিটের কিউব করে যদি আবার সেম নাম্বারটা ফিরে আসে তখন হয় ওটা। So that is an ওইটা কি? algorithm, right? That is an algorithm. But for the prime number, there is no such algorithm. Only algorithm is you have to check whether it is divisible by all other numbers or not. And 1 কোটি 2 কোটি একটা নাম্বার যদি আরবিটারি দেয়, সেটাকে ওই লুপে ফেলে ভাগ করে বার করাই ডিফিকাল্ট। কি বললাম, বোঝা গেল? সো মানে আমি কেন কোশ্চেনটা আসছে আস্তে আস্তে বলার চেষ্টা করছি। সো প্রাইম নাম্বার হচ্ছে নাম্বার সিস্টেমের এমন একটা জায়গা যেটাকে ধরা খুব মুশকিল, মানে অ্যালগোরিদম বা লজিক দিয়ে ধরা খুব মুশকিল। অ্যালগোরিদম মানে তো লজিক, মানে ওই আর্মস্ট্রং নাম্বারের জন্য যেটা বললি, বা ফিবোনাকি নাম্বার দ্যার ইজ আ রুল, মানে ফিবোনাকি নাম্বারটাকে রিকার্সিভলি যোগ করতে করতে যাস, তাই তো? মানে 0 1 1 এর পর 1 1 এর পর 1 1 2 2 এর পর 2 + 1 3 3 + 2 5 and so on. So that is আগে মানে একটা রিকার্সিভ টেকনিকেও ধরা যায়, কিন্তু প্রাইম নাম্বার there is no such রুল। একটাই রুল, বেটাকে হয় ও আর 1 নিজে আর 1 ছাড়া কাউকে দিয়ে ভাগ করা যাবে না। একটা হিউজ নাম্বার 1 কোটি 2 কোটি 10 কোটি 5 কোটি নাম্বারটা আরবিট্রারি প্রাইম কিনা তোর চেক করার জন্য ওই আর্মস্ট্রং নাম্বার তুই ওর টার্মগুলোকে স্কয়ার কিউব করে যোগ করে চেক করে দেখলি। আর তুই নিজেকে হাই স্পিড মেশিন আছে করে দিলি, কিন্তু হাই স্পিড মেশিনও একটা নাম্বার প্রাইম কিনা ফেল করে যাবে, নাম্বারটা যদি বিশাল বড় হয় তো। এবং সেই জন্য এই প্রাইম নাম্বারটাকে ক্রিপ্টোগ্রাফিতে খুব ইউজ করা হয়, কারণ প্রাইম নাম্বারটাকে হ্যাক করা যায় না। ক্রিপ্টোগ্রাফি ডেটা সেন্ডিং হয়, একটা প্রাইম নাম্বার ঢুকিয়ে দেওয়া হয় ডেটার মধ্যে, একটা হিউজ প্রাইম নাম্বার। আমি খুব রাফলি বলছি, মানে আরএসএ অ্যালগরিদম অনেকটা অ্যালগরিদম আছে, নাম্বার সিস্টেমের মধ্যে এগুলো পড়ে, আমাদের নেই সিলেবাসে, আমি বেশ ব্যাখ্যায় যাবো না। একটা প্রাইম নাম্বারকে ওই ডেটার মধ্যে ঢুকিয়ে দিলাম নাম্বারটাকে, ওইটা নিয়ে যাচ্ছে, ওই ডেটাটাকে যখন ফাইন্ড করতে যাবে ওটাকে হ্যান্ডেল করতে পারবে না হ্যাকার, কারণ ওটার
ওটাকে ও ব্রেক করতে পারবে না, ওটা ট্রিক্সটাকে, ওটাকে যে 0-1 কনভার্ট করি, ওই নাম্বারটাকে ও ধরতে পারবে না। নাম্বারটা দিয়ে ম্যানুপুলেট, ওই প্রাইম নাম্বারটাকে ইউজ করা হয় ওখানে। এর বেশি ডেসক্রিপশন আমার কাছে চাইবে না, আমি পারবো না ব্যাখ্যা করতে এখন, কারণ অন্য কাজে অন্য মানে সিলেবাসে চলে যাবো। আর এস অ্যালগরিদম ব্যাখ্যা করা আমার কোনো ইচ্ছা নেই। ওকে, কিন্তু এইটুকু জেনে রাখো, এই প্রাইম নাম্বারের এই বিশেষ ফিচার্সের জন্য ওকে মানে ক্রিপ্টোগ্রাফিতে ভীষণ ভীষণ ইউজ করা হয়, মানে যাতে হ্যাকিংটাকে ব্লক করা যায়। মানে অ্যালগরিদম তো ওটাকে ধরতে পারবে না নাম্বারটাকে। কিন্তু ইউক্লিডিয়ান ভদ্রলোক বার করেছিলেন যে প্রাইম নাম্বারের জন্য একটা জেনারেল লজিক বার করেছিলেন উনি। সব প্রাইমকে উনি ধরতে পারেননি, ভদ্রলোক ওই জন্য ইউক্লিড, সব প্রাইমকে উনি ধরতে পারেননি, কিন্তু উনি একটা রিকার্সিভ প্রাইম নাম্বার টেকনিক বার করেছিলেন যাতে ইউ ক্যান ফাইন্ড সাম প্রাইম নাম্বারস। যদিও আমি লিখে দিয়েছি, দেখো 13 ইজ নট অ্যান ইউক্লিডিয়ান প্রাইম নাম্বার, লিখে দিয়েছি, দেখাচ্ছি কেন, বলছি কেন। উনি বলছেন ধরো লেট এন ইজ এ প্রাইম নাম্বার, কোন একটা প্রাইম নাম্বার আমি পেলাম, তার মানে আমি ওই পর্যন্ত ধর আমি 2, 3, 5, 7, 11, 17 করতে করতে প্রাইম নাম্বার এগোচ্ছি। ধর আমি বললাম যে 2 পেলাম, আমি আরো একটু লিখি ইউক্লিডিয়ান প্রাইমের গল্পটা বলতে গিয়ে। ধর আমি পেলাম 2, 2 তো প্রাইম নাম্বার জানি, সরি 2 পেলাম একটা প্রাইম নাম্বার, 2 তো জানি, 3, 5, 7, 11 পেলাম। ধর আমি আর যাচ্ছি না, 11 পেলাম, ধর তারপরে 11, 13 হবে, 11ই থাক, আমি পরে বলছি, 13 হবে, 14 হবে, 14 হবে না, সরি 15 হবে না, 16, 17 হবে, সো অন। সো দে আর প্রাইম নাম্বার। ইউক্লিড বলছে আপনি যদি এই পর্যন্ত পান, তাহলে ইট ইজ গ্যারান্টেড 2 into 3 প্রাইম নাম্বার সিরিজ বার করার চেষ্টা করেছিলেন, পুরোটা বার করতে পারেনি, কারণ পুরো সবকটা প্রাইমকে আইডেন্টিফাই করা ইট ইজ ডিফিকাল্ট স্টিল নাও। কিন্তু ইউক্লিড একটা ট্রিক্স করেছিলেন, ইট ইজ গ্যারান্টেড দিস +1টা হবে আপনার প্রাইম নাম্বার, আরেকটা প্রাইম নাম্বার, এটা হবে। ও একটা লজিক বার করার চেষ্টা করি। এবং এইটা কেন লাগছে, তুমি যখন ওই যে ক্রিপ্টোগ্রাফিতে ঢুকাবে, ইউক্লিডিয়ান প্রাইমটাকে রাখা হয় না ক্রিপ্টোগ্রাফিতে, কেন কি এটাকে ধরা যায়, বুঝা গেল? এই ইউক্লিডিয়ান প্রাইম মানে কি, কিছু আর একটা অ্যালগরিদম চালানো যাচ্ছে, একটা যে হ্যাকার সে একটা অ্যালগরিদম চালিয়ে দিচ্ছে ওর উপর, এই পর্যন্ত প্রাইমও জানে ফর্মুলা দিয়ে, তার +1 করে ইউক্লিড প্রাইম গুলোকে চেক করলো, তার সঙ্গে ওটাকে ম্যাচিং করছে যে নাম্বারটা আছে। ওকে, বলছি স্যার ওই 2 এর পর ওটা কটা গুণ মানে প্রাইম গুণ করতে হবে? যতদূর পর্যন্ত মানে ওটা মানে এরম হতে পারে 2 into 3 + 1, দেখ প্রাইম 7 নম্বর, দেখ 7 নম্বরটা প্রাইম হয়, দেখ এবার 2 2 into into আচ্ছা, 3 into 5, যে তার কোনো মানে একটা কত, হলেই 15, হলো। 30, 31টা প্রাইম নাম্বার হবে। 31, হ্যাঁ প্রাইম নাম্বার। 2 into 3 + 5, সরি 2 2 into into 3 into 5 plus 1 2 into 3 into 5 plus 1. +1, এটা হচ্ছে প্রাইম নাম্বার। কিন্তু এর বাইরে যে প্রাইম নাম্বার নেই তা কিন্তু নয়, হ্যাঁ, বোঝা গেল? এটা খোঁজার জন্য, শুধু এটা খোঁজার জন্য। এটা খোঁজার জন্য একটা ট্রিক্স ইউক্লিড বার করে রেখেছিলেন, এবং আমরা ক্রিপ্টোগ্রাফি যখন কিন্তু ইউজ, স্যার এইটা তো মানে হচ্ছে একটা পাওয়া যাবে, মানে সবগুলো তো পাওয়া যাবে না সবগুলো না, একটা মানে প্রাইম নাম্বার একটা একটা বিহেভিয়ার বার করার চেষ্টা, যে এই প্যাটার্নটায় প্রাইম নাম্বার গুলো পাওয়া যায়, ইউক্লিড সেটা একটা চেষ্টা করেছিলেন, না কিন্তু না স্যার, আমি ওইটা বলছি না, মানে বলছি স্যার মানে একটা নির্দিষ্ট পর্যন্ত আমি জানি, সেটার পরে যখন আমি ওটা ওই প্যাটার্নে ফেললাম, পরের প্রাইমটা জানতে পারলাম। কিন্তু স্যার মানে হচ্ছে ওর না পরেরটা পরের প্রাইমটা জানতে পারিসনি, ওই নাম্বারটা প্রাইম এটা তুই বলতে পারলি, ওর পরের প্রাইম এটা নয়, এটা কিন্তু বলছি না আমি কখনোই বলছি না 11-র পরের প্রাইমটা এটা। আরে 11 পরে 13 নম্বরটা তো প্রাইম হয়, কিন্তু এখানে মাল্টিপ্লাই করে দেখ বেরোচ্ছে কি 13 বেরোচ্ছে না, তার জন্য 13টা হচ্ছে প্রাইম নয়। 13টা এটা তো লেখা আছে স্যার, 13টা ইউক্লিডিয়ান প্রাইম নয়, এটা বলেছি। হ্যাঁ ওইটাই। তাহলে সত্য ভুল। না ছক ভুল না, ও কিন্তু প্রাইম নাম্বার বার করার একটা টেকনিক বলেছে,
মানে কিছু নাম্বার যদি প্রাইম থাকে আরেকটা প্রাইম নাম্বারও জেনারেট করার একটা রুল বলেছে। তার মানে কিন্তু ও কখনো বলেনি, ও বলতে পারেনি, কখনো বলবো না, ও বলতে পারেনি, বা আমরা তো নিজেরাও জানি না যে অন্য কোনো প্রাইম নাম্বার আছে কিনা, এটা কিন্তু বলতে পারছে না। তাই জন্য আমি এই লাইনটা লিখে রেখেছি পরিষ্কার করে, যে ইউক্লিডিয়ান রুলে এই নাম্বারটাকে বার করতে পারছে না ইউক্লিড, 13 কেও বার করতে পারছে না, 13 কে বার করতে পারবে না কোনোভাবেই। 3 into 4 + 1 হবে, কিন্তু 4 তো তোর ইয়ে 4 তো প্রাইমে প্রাইম পড়ে না। না। ও তো হ্যাঁ। ইভেন হয়ে গেল। বলো ইউক্লিড, ইভেন প্রাইমের কথা হচ্ছে। ইউক্লিড যেটা বলছেন যে প্রাইম নাম্বার বার করার কিছু ট্রিক্স, এই আবার এই বন্ধ হয়ে যাচ্ছে, আবার আবার ঢুকবো, হ্যাঁ এখনই বন্ধ হয়ে যাচ্ছে, হ্যাঁ বন্ধ করে আবার ঢুকছি।